প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো এবং আমি আবার তোমাদের মাঝে হাজির হয়েছি ট্যাক্সেশন ইন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ করবিধির প্রতিনিয়ত আয়োজনে প্রতিবারের মতো আয়োজনে আমি আসলে আজকে তোমাদের সামনে একক ব্যক্তির কর নির্ণয়ে যে ক্লাসগুলো নিয়েছিলাম সেই ধারাবাহিকতা আজকে আরেকটা ক্লাস নেব এবং আজকের ক্লাসটা একটু গুরুত্বপূর্ণ অবশ্যই। এইখানে কিছু ইনক্রিমেন্টের বিষয়গুলো থাকে, সেই ইনক্রিমেন্টের বিষয় নিয়ে একটু আলোচনা করব। অর্থাৎ একজন ব্যক্তি যখন চাকরিতে যোগদান করার পরে তার প্রতি মাসে একটা ইনক্রিমেন্ট, যেটাকে আমরা বলি বেতন বৃদ্ধি পেতে পারে। এখন এই বৃদ্ধির নিয়ম থাকে যে প্রতি 3 মাস বা 4 মাস পরে তার বেতনটা কত বৃদ্ধি পাবে, এরকম একটা বিষয় থাকে। আবার এরকমও হতে পারে যে 6 মাস একরকম বেতন পেলো, পরে 6 মাসে আবার আর এক রকম বেতন পেলো, এরকমও হতে পারে। তো এই ইনক্রিমেন্ট নিয়ে আসলে পরীক্ষা হলে প্রশ্ন আসে। তো আমরা এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করবো যে ইনক্রিমেন্টের অঙ্কগুলো হলে আসলে কিভাবে করতে হয় সেটা আমাদের আসলে জানা দরকার। এখন সেটা যদি আমরা করতে চাই তাহলে প্রথমে আমাদের আসলে যেরকমভাবে আসলে আমি অঙ্কটা করি, তো সেরকমভাবে করতে গেলে প্রথমে আমি একটা অঙ্ক উঠিয়ে নিব, দেন আমি অঙ্কটা করব। তো এখন একক ব্যক্তির এই কর নির্ণয় অঙ্কগুলো করতে গেলে আমি বলছিলাম যে আমরা এখন একটা অঙ্ক করব, সেই অঙ্কটা আমি প্রথমে করে উঠাই নিই। ধরলাম জনাবা, এইখান থেকে আমি অঙ্কটা উঠাই। ধরলাম জনাব আবির একটি বেসরকারি কোম্পানিতে 20,000 নিচে লিখি, 20,000 থেকে 1,000 × 10, 30,000 টাকা বেতন স্কেলে টাকা বেতন স্কেলে চাকরি করে। 2017 সালে 30 জুন তারিখে তার মূল বেতন ছিল 25,000। তার বেতন বৃদ্ধির তারিখ 1 জানুয়ারি। চিকিৎসা ও আপ্যায়ন ভাতা হিসেবে মাসে 3,000 টাকা ও 2,000 টাকা
প্রাপ্ত হন। উৎসব বোনাস হিসেবে তিনি 2 ঈদে 1 মাসের মূল বেতনের সমান একটি করে 2টি বোনাস পান। জনাব আবির কে ভাড়ামুক্ত একটি সুসজ্জিত বাড়ি দেয়া হয়। যেটি ভাড়া মূল্য ৯৬,০০০ টাকা। তাকে পূর্ণকালীন ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি গাড়ি দেয়া হয়। তিনি তার মূল বেতনের 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা দেন। তার নিয়োগকর্তা ও সমপরিমাণ অর্থ জমা দেন। উক্ত বছরে তার বিনিয়োগ ও খরচ সমূহ নিম্নরূপ। পারিবারিক ব্যয় 2 লক্ষ টাকা। বিমর্শালী
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান $10,000। তালিকাভুক্ত কোম্পানি এর প্রাথমিক শেয়ার 20,000 টাকা। অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 15,000 টাকা। জনাব আবিরের 2016-17 আয় বর্ষে মোট আয় ও কর দায় নির্ণয় করো। এই অঙ্কটা আমি অবশ্যই সলভ করে দিব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। তো আমরা প্রথমে লিখি বেতন খাতে আয়। বেতন খাতে আয় আমরা জানি ধারা কত, ধারা হলো 21। তো এখানে আমরা প্রথমে লিখবো মূল বেতন। এখন এই অঙ্কটা আসলে এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বোঝা। তো আমি প্রথমে লিখে নিই জুলাই 2016 হতে ডিসেম্বর পর্যন্ত জানুয়ারি 2017 হতে জুন পর্যন্ত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি কথাটা কি ছিল। কথাটা এখানে কিন্তু আমাদের একটা ইনক্রিমেন্ট ছিল, সবাই একটু মনোযোগ করে খেয়াল করে। তো ইনক্রিমেন্টের বিষয়টা কি? এই বিষয়টা হলো সে যখন চাকরিতে যোগদান করেছিল তার টাকার পরিমাণটা ছিল, অর্থাৎ তার মূল বেতনের পরিমাণ ছিল হলো 20,000। পরবর্তী পর্যায়ে এটা কিন্তু স্যার থেকে মানে 20,000 থেকে বা হাইফেন বলতে পারি, এটা কিন্তু আমাদের মাইনাস না। সো এই কথাটার মানে হলো পরবর্তী পর্যায়ে তার প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে 1,000 টাকা করে। এরকম কয় বছর পর্যন্ত বৃদ্ধি পাবে? 10 বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি যে তার বেতন ছিল প্রথমে 20,000,
প্রতি বছর 1,000 টাকা করে বৃদ্ধি পাবে। ধরলাম যে 10 বছর পর্যন্ত বৃদ্ধি পাবে। সর্বোচ্চ বেতন পেয়ে বৃদ্ধি পাবে হলো 30,000 টাকা। এই যে সর্বোচ্চ বেতন 30,000 টাকা দেওয়া আছে, তার মানে এই ইনক্রিমেন্টগুলো কিন্তু এইভাবেই দেয়া থাকে। যারা পরবর্তী পর্যায়ে চাকরির জন্য আবেদন করবেন তারা অবশ্যই দেখবেন কি এরকমভাবে একটা চাকরির বিজ্ঞপ্তি যখন দেয় এরকমভাবে কিন্তু দেয়া থাকে। তো বিষয়টা যদি আপনার জানা থাকে আপনি ইজিলি বুঝতে পারবেন। এখন আরেকটা কথা আছে, বলছেন 2017 সালের 30 জুন তারিখে তার মূল বেতন ছিল হলো 25,000 টাকা। এই যে আমি কিন্তু বলে দিছি 2016-17 আয় বর্ষ, একটু খেয়াল করি 2016 এবং 17 আয় বর্ষ হলে নিয়মটা কি আমরা জানি, দুইটা সাল মিলে কিন্তু এক বছর হয়। কিভাবে? এইটা ছিল হলো জুন হতে ডিসেম্বর পর্যন্ত, আর এটা ছিল হলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এটা জুন না, এটা হবে হলো জুলাই। তাহলে এটা ছিল হলো জুলাই হতে ডিসেম্বর, এটা হলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত। এই হলো 6 মাস, 6-6-12 মাস। তাহলে এখন একটু খেয়াল করি, বলছে 2017 সালের 30 জুন থেকে তার মূল বেতন, তার মানে হলো ওই বছর শেষে তার মূল বেতন ছিল কত? 25,000 টাকা। এখন আমার কথাটা হলো যদি 2017 সালের জুন মাসে যদি 25,000 টাকা বেতন বৃদ্ধি পেয়ে হয়, তাহলে তার আগের বছরের বেতন কত সেটাও আমরা একটু খেয়াল করবো। এখানে একটা তারিখ দিচ্ছে বা মাস উল্লেখ, তার বেতন বৃদ্ধির তারিখ 1 জানুয়ারি। তাহলে আমার কথা হলো বেতন বৃদ্ধি পাইছে 1 জানুয়ারিতে এবং তার বেতন বৃদ্ধি পেয়ে কত হয়েছিল? 25,000 টাকা হয়েছিল। তার মানে তার আগের বছরের বেতন কত ছিল? 1,000 টাকা কম, 24,000 টাকা। কারণ কি? কারণ বলেই দিছে প্রতি বছর বেতন বৃদ্ধি পাবে 1,000 টাকা এবং বলছে বেতনটা বৃদ্ধি কার্যকর হবে কোন মাস থেকে? জানুয়ারি মাস থেকে। তো জানুয়ারি মাসে যদি বেতন বৃদ্ধি পেয়ে 25,000 টাকা হয়, তাহলে তার আগের মাসগুলোতে সে কত হাজার টাকা করে পাইছে? 1,000 টাকা কম, 24,000 টাকা করে পাইছে। খুবই সহজই তাই আমরা করছি। তাহলে আমরা বলতে পারি জুলাই 2016 হতে ডিসেম্বর পর্যন্ত 24,000 টাকা করে 6 মাস, 1,44,000 টাকা। এবং জানুয়ারি 2017 সালের জানুয়ারি হতে জুন পর্যন্ত 6 মাস বেতন হলো 1,000 টাকা বৃদ্ধি করে 25,000 টাকা, অর্থাৎ 6 দিয়ে গুণ করলে 6 মাসে 1,50,000 টাকা। এই দুটো যোগ করলে এটাই হলো তার কি? এটাই হলো তার মূল বেতন। এখন পরবর্তী পর্যায়ে আমরা একটু খেয়াল করি আমাদের আর কি কি আছে। তারপরে আছে হলো আমাদের দ্বিতীয় নাম্বার, দেন আছে হলো চিকিৎসা ভাতা। চিকিৎসা ভাতা আমাদের কত আছে? চিকিৎসা ভাতা হচ্ছে প্রতি মাসে কত টাকা করে? প্রতি মাসে আমাদের এখানে চিকিৎসা ভাতা 3,000 টাকা করে। তাহলে 3,000 টাকা যদি প্রতি মাসে বলছে 3,000 ইনটু 12, তাহলে গুণ করলে 3-12 30,000 টাকা। দেন আমরা জানি যে এটা একটা অপরিহার্য ছিল বা অপরিহার্য মূল বেতনের কত পার্সেন্ট? 10%। তাহলে মূল বেতন আমরা পাইছিলাম হলো 2,94,000 ইন্টু 10% করলে আসলে হলো 29,400, অথবা আমরা জানি বার্ষিক 1,20,000 টাকা যেটি কি কম। তাহলে এই কাজটা করলে আমাদের এই দুটার মধ্যে কম হলো 29,400। এই ক্যালকুলেশনটা করার পরে আমাদের টাকার পরিমাণ আসে হলো 6,400 টাকা। দেন আমরা করব হলো আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতা আমাদের কত? 2,000 ইনটু 12, তাহলে এটা টাকার পরিমাণ আসে হলো 24,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আসে হলো উৎসব বোনাস। এটা টাকার পরিমাণ 24,000 ইনটু 2, তাহলে টাকার পরিমাণ আসে হলো কত? 48,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো বাসস্থান ভাতা।
এটা আমাদের কিভাবে বলা আছে হলো মূল বেতনের 25%। তাহলে মূল বেতনের 25% যদি আমরা করি 2,94,000 ইনটু 25%, টাকার পরিমাণ আসে হলো 73,500। আর আমাদের নিয়মটা ছিল বার্ষিক মূল্য যেটি কম, তাহলে অথবা ভাড়া মূল্য। এখন অঙ্কের মধ্যে আমাদের একটা ভাড়া মূল্য দেওয়া আছে, সেই ভাড়া মূল্য হলো কত? ভাড়া মূল্য হলো 96,000 টাকা। এই দুটোর মধ্যে যেটা কম সেটা আমরা কাউন্ট করি 73,500, তাহলে আমরা বলতে পারি যেটি কম। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো যাতায়াত সুবিধা বা যাতায়াত ভাতা, যে যাতায়াত সুবিধা। তা যাতায়াত সুবিধা তাকে একটা কি বলছে, তাকে একটা গাড়ি প্রদান করা হয়েছিল। তার গাড়ি প্রদান করছে, এটা আমরা জানি মূল বেতনে কত দিতে হয়। মূল বেতনের প্রথমে 5%, তাহলে মূল বেতন আমাদের আছে হলো 2,94,000 ইন্টু 5%, তাহলে টাকার পরিমাণ আসে হলো 14,700 টাকা। আর একটা নিয়ম আছে অথবা 60,000 টাকা যেটি বেশি। সবগুলোই কম ধরা হয়, এই একটাই আছে যেটি বেশি ধরা হয়। তার মানে হলো এই টাকার পরিমাণ আসবে হলো 60,000 অর্থাৎ 60,000 টাকা। দেন পরবর্তী পর্যায়ে আমাদের আছে হলো অনুমোদিত ভবিষ্যৎভাবে নিয়োগকর্তার দাম। অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দাম। এটা টাকার পরিমাণ আমাদের ধরতে হবে 2,94,000 টাকার উপরে 10%, তাহলে টাকার পরিমাণ আসে হলো 29,400। তাহলে সবগুলো যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 5,35,500 টাকা। দেন এইখান থেকে আমাদের আসলে একটা বাদ কর অব্যাহতি আছে, যেটা আমরা বলতে পারি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান আর কি, কর অব্যাহতি আয়। তাহলে আমরা লিখতে পারলাম প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান। এটা টাকার পরিমাণ দেওয়া আছে হলো 10,000 টাকা। এই 10,000 টাকা লেস করলে যে টাকাটা আসে 5,25,500 টাকা। এটাই হলো আমাদের মোট আয়ের পরিমাণ। তো এইভাবে আমরা মোট আয়টা শিখতে পারি। এই অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমরা আগে আলোচনা করছি মূল বেতন, আর বাকি বিষয়গুলো আসলে আগে আমাদের করা হয়েছে। তো আমরা এটা করার পর আমাদের অবশ্যই আমরা করব হলো বিনিয়োগ ভাতা নির্ণয়। ওকে, তাহলে এটা আমরা নির্ণয় করলাম হলো বেতন খাতে আয়, মোট আয় নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব হলো বিনিয়োগ ভাতা বা কর রেয়াত আয় নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখি বিমা সেলামি, যেটা আমাদের অঙ্কের মধ্যে দেয়া আছে। বিমা সেলামি টাকার পরিমাণ দেয়া আছে কত? বিমা সেলামি টাকার পরিমাণ দেয়া আছে হলো 50,000 টাকা। সেটা আমরা লিখে ফেললাম বিমা সেলামি 50,000 টাকা। এবং এইখানে একটা জিনিস দেয়া থাকে সর্বোচ্চ বিমা মূল্য, যেটা আমরা 10% ধরি। তাহলে আমরা লিখি সর্বোচ্চ বিমা মূল্য
সেটা হলো টাকার পরিমাণ দেওয়া আছে কত, 4 লক্ষ টাকা। তাহলে এই 4 লক্ষ টাকার উপরে আমরা ধরি হলো 10%, তাহলে এটা আসলে হলো 40,000। এখন এই দুইটার মধ্যে যে মূল্যটা আমাদের কি করতে হয়, কম, সেটা আমরা ধরি। দেন পরবর্তী পর্যায়ে আমরা ধরব হলো তালিকাভুক্ত কোম্পানির প্রাথমিক শেয়ার। এখানে আমরা ভিডিও করছি, তালিকাভুক্ত কোম্পানি এর প্রাথমিক শেয়ার, সে টাকার পরিমাণ আসে হলো 20,000 টাকা। দেন তৃতীয় নাম্বার আছে অনুমোদিত ভবিষ্যৎ তহবিলের কর্মী ও নিয়োগকর্তার দাম। তাহলে আমরা লিখতে পারি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মী ও নিয়োগকর্তার দাম। সেটা আমরা যখন ওইখানে বসাই তখন একটা অংশ বসাই, অর্থাৎ শুধুমাত্র নিয়োগকর্তার দামটা বসাই। এইখানে কিন্তু আমাদের ডাবল অংশ বসাই, তাহলে দুইটা যোগ করলে টাকার পরিমাণ আসে হলো 58,800। এই টাকার পরিমাণ সবগুলো আসে হলো 1,18,800। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে আমরা বলতে পারি প্রকৃত বিনিয়োগ। দেন আমরা দ্বিতীয় নাম্বার বলতে পারি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ব্যতীত অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তার দান ব্যতীত মোট আয়ের 25%। অর্থাৎ আমাদের মোট আয় বের হয়েছিল 5,25,500 মাইনাস 29,400 ইন্টু 25%, এটা আমাদের করলে আসবে 1,24,025। আর আমরা জানি সর্বোচ্চ সীমা হলো 1,50,00,000। এই তিনটা টাকার মধ্যে যে টাকাটা কম সেই টাকাটাই আমাদের বিনিয়োগ ভাতা হিসাবে আমরা নির্ণয় করি। তাহলে বলতে পারি 1, 2 ও 3 এর মধ্যে যেটি কম। তো এইভাবে আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করতে পারি। এবং এখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে কি নির্ণয় করব, এখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে নির্ণয় করব হলো করদায় নির্ণয়, যেটা খুবই সহজ, সেটাও আমি নির্ণয় করে দেই। তাহলে আমরা এখন করদায় নির্ণয় করব। 2,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের 0%। অবশিষ্ট 2,75,500 টাকার উপর 10%, তাহলে আসে হলো 27,550। এখান থেকে আমরা বাদ দিতে হবে, বাদ কর রেয়াত। কর রেয়াত ব্যতীত 1,18,800 টাকার উপরে কয় পার্সেন্ট দেবো, 15% দেবো। এটা করলে আসে হলো 17,800
820, তাহলে আসে 9730 টাকা। এটাকে আমরা বলতে পারি প্রদেয়। তো এইভাবে আমরা করদায়টাও নির্ণয় করতে পারি। তাহলে আমরা বিষয়টা বলতে পারি যে আমরা বিনিয়োগ ভাতা নির্ণয় করার পরে করদায় নির্ণয় করি, এবং এই অঙ্কের জন্য আমি এই বিষয়টা আলোচনা করছি। আসলে অ্যাকচুয়ালি এটা আমি বেশি ফোকাস করার চেষ্টা করছি যে আসলে কিভাবে আমরা ইনক্রিমেন্ট থাকলে সেটা ধরি, এবং পরবর্তী পর্যায়ে এই বিষয়গুলো আসলে কিভাবে আমরা মোটা নির্ণয় করার পর বিনিয়োগ ভাতা নির্ণয় করে করদায় নির্ণয় করি। যাই হোক, আমার ক্লাস আজকে এই পর্যন্তই সমাপ্ত করতেছি। তোমরা ঠিকমতো বাসায় প্র্যাকটিস করবে এবং ইনক্রিমেন্টের বিষয়গুলো দেখবা। আশা করি ইনশাআল্লাহ অবশ্যই এগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আরও ক্লাস করা হবে। সবাইকে সবাইকে ভালো থাকার, স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রইল। বরাবরের মতো আমি একই কথা বলে থাকি, এবং সবাই গুরুজনকে ভক্তি করবা এবং ছোটদের আদর করবা, এবং এই কথা বলে আমি আমার ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।